দেশের যোগাযোগ ব্যবস্থায় আরও এক স্বপ্ন জয়। সড়ক পথে যানবাহন চালুর 10 মাসের মাথায় পদ্মা সেতুর রেলপথে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন যাত্রা করেছে। সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর ট্রেন চলাচলের সুবিধা ভোগ করবেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। পদ্মা সেতু দিয়ে চলল ট্রেন, এ যেন স্বপ্ন জয়। ভাঙা থেকে প্রায় 42 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশনে পৌঁছায় ট্রেনটি। সে অনুভূতি আর বলবার না, সেটা এমন ভাষা দিয়ে বলা বোঝানো সহজ না এবং বলতেও পারছি না। যে স্বপ্নের পদ্মা সেতু স্বপ্নের মধ্যে লাগছে আজকে আমার কাছে। আর আজকে এই ট্রেনে ভ্রমণ করে আমার কাছে অত্যন্ত আনন্দিত মনে হচ্ছে নিজেকে। যারা ঢাকাতে আসবো, দক্ষিণাঞ্চলের মানুষ, খুব অল্প সময়ের মধ্যে যানজট মুক্ত সুন্দর পরিবেশে আমরা আসতে পারবো। এই ট্রেন লাইনের মধ্যে আমাদের বাড়িঘরে যাওয়া আসা এবং কি অসুস্থ এবং বিভিন্ন সমস্যা তড়িৎ গতিতে আমরা সমাধান করতে পারবো। তবে পদ্মা সেতু দিয়ে ট্রেনের এই যাত্রা এখনও পরীক্ষামূলক। যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও 5 মাস। পদ্মা সেতু রেল প্রকল্পে ঢাকা ভাঙা অংশে 9%, যশোর থেকে ভাঙা 7% এবং ঢাকা থেকে যশোর রুটে 26% কাজ বাকি রয়েছে। এছাড়া মাওয়া রেল স্টেশনে আরও 70% কাজ করতে হবে। রেলমন্ত্রী জানান 100 কোচের মধ্যে 45টি চলে এসেছে, বাকি আছে আরও 55টি। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ফরিদপুরের দিক থেকে রাজবাড়ির দিক থেকে যে পুরনো লাইন, এটির সঙ্গে আমরা সংযুক্ত হতে পারবো আগামী, এবং সংযুক্ত হয়েছি আমরা। এবং ভাঙ্গা থেকে যদি ঢাকা পর্যন্ত এটি সংযুক্ত হতে পারি, তাহলে আমাদের এই অংশ দিয়ে আমরা নিয়মিত ট্রেন চলাচলের জন্য এটা উন্মুক্ত করতে পারবো। 2024 সালের জুনে বাণিজ্যিকভাবে চালু হবে ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার পূর্ণাঙ্গ রেলপথ। এতে সুবিধা ভোগ করবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চলতি মৌসুমে হজ প্যাকেজের অস্বাভাবিক খরচ বাড়ায় নিবন্ধন করেও যাচ্ছেন না গাজীপুরের অনেকে। টানা 3 দফা সময় বাড়িও আশানুরূপ সাড়া মিলছে না যাত্রীদের। ইসলামিক ফাউন্ডেশন বলছে, হজের খরচ বৃদ্ধির অন্যতম কারণ সৌদি মুদ্রার দাম ও বিমান বাংলাদেশের অতিরিক্ত ভাড়া। রফিকুল ইসলাম খানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বাসিন্দা হাফিজউদ্দিন 2020 সালে স্ত্রীকে নিয়ে হজে যাওয়ার কথা থাকলেও করোনার কারণে যেতে পারেননি। এবছর হজে যেতে নিবন্ধন করেছিলেন তারা, কিন্তু প্রায় 2 লাখ টাকা বেড়ে যাওয়ায় আগ্রহ হারাচ্ছেন। হজে যাওয়ার উদ্দেশ্য যে হজ আমাদের উপর ফরজ হয়ে গেছে, সেজন্য আমরা হজ করতে চাইছিলাম, হজে যাব। এই বছর আমরা নিয়ত করছি যাবো 6 লক্ষ। এই এলাকায় বিশুদ্ধ পানি পাচ্ছে 150 পরিবার, যাতে ব্যয় হয় 1,52,00,000 টাকা। এতে পানির জন্য কষ্ট কমেছে প্রান্তিক এই জনগোষ্ঠীর। সরকার আমাদের জন্য পানির সুবিধা করে দিয়েছে। এখন পানির লাইনটা একদম ঘরের সামনে। আমরা অনেক দূর থেকে আগে পানি আনতে হয়, এখন সরকারের সাহায্যের বাড়ির পাশাপাশি পানি পাওয়া গেছে। এখন কিন্তু পানির সমস্যা হয় না, সব জায়গায় জায়গায় ঘরে ঘরে আমরা পানি পাচ্ছি। পাবলিক জনস্বাস্থ্য প্রকৌশল থেকে পানি দ্বীপজল পাওয়াতে আমরা 150 পরিবারের পাশাপাশি আরও সবাই পানি পাইতেছে। এই সরকারকে আমরা খুব ধন্যবাদ এবং এমপি মহোদয়কে আমরা খুব কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা না চেয়ে, আমরা চাইতে জানি না, কিন্তু না চেয়েও আমাদেরকে এনে দিছে এদের। একই রকম বেশ কয়েকটি প্রকল্প চলমান আছে মায়াফা পাড়া, আলুটিলা পর্যটন কেন্দ্র, মাটিরাঙ্গার তৈকাতাং ও গুইমারা তিন্দুকছড়ি এলাকায়, যা বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর। তবে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে ভৌগোলিক অবস্থান, যে কারণে বেড়ে যায় ব্যয় ও সময়। কাজ করতে গিয়ে আমাদের যেসব প্রতিবন্ধকতা দেখতে হয়, সেটা হচ্ছে এখানের এলাকা অনেক দুর্গম, মালামাল পরিবহনের খরচটা বেড়ে যায়, পাথুরে মাটির কারণে আমাদের বোরিং খরচটা বেড়ে যায়। এছাড়া পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমানের কারণে আমরা সবসময় কাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত উপার্জন করতে পারি না। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এক্ষেত্রে সচেষ্ট। আগামী জুনের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা, যাতে সুফল পাবে 700-রও বেশি পরিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, নিত্যপণ্যের বাজার দরের খবর জানাবো এবার। সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হবেন হিরক গুণ এবং কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হবেন জাহিদুর রহমান। আমরা প্রথমে চলে যেতে চাই সিরাজগঞ্জে হিরক গুণের কাছে। হিরক।
আসলে যদি আজকে নিত্য পণ্যের বাজারের পণ্যের যেটি মূল্য খবর বলি তাহলে অনেকটা স্বস্তির খবর হচ্ছে। গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে নিত্য পণ্যের যেটি দর সেটি অনেকটা স্থিতিশীল রয়েছে। বিশেষ করে সেখানে চিনি, সয়াবিন তেল, ডাউল সহ অধিকাংশ পণ্যের মূল্য কিন্তু গত সপ্তাহে যে মূল্যে বিক্রি হতো এ সপ্তাহে কিন্তু সেই মূল্যেই বিক্রি হচ্ছে। তবে এ সপ্তাহে মসুরির ডালের দাম কিন্তু 10 টাকা কেজিতে বেড়েছে। তবে অন্যান্য যেটি জিরা, ছোলা সহ অন্যান্য যে পণ্য সেগুলোর পণ্য কিন্তু যে গত সপ্তাহের মূল্যে বিক্রি হচ্ছে। তবে এ সপ্তাহে বেশ কিছু কাঁচা সবজির দাম কিন্তু বেড়েছে। বিশেষ করে আলুর দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা। সেখানে আদার মূল্য বেড়েছে 10 টাকা। গত সপ্তাহে যে আদা বিক্রি হতো 110 টাকা সেটি কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে প্রায় 140 টাকায়। এছাড়া বেগুনের দাম গত সপ্তাহে 50 টাকা কেজি দরে বিক্রি হলো, এই সপ্তাহে কিন্তু সেই বেগুন 10 টাকা বেড়ে 60 টাকা বিক্রি হচ্ছে এবং শুকনো মরিচের দাম কিছুটা বেড়েছে। তবে অন্যান্য যে নিত্য পণ্যের বাজার সেটি কিন্তু অনেকটা স্থিতিশীল রয়েছে। যেটি ক্রেতারা যেটি বলছে, যদি আসলে প্রতিদিন যে বাজার মনিটরিং এর কথা কিন্তু তারা বলছে যে যদি বাজারটা মনিটরিং করা যায় তাহলে কিন্তু অনেকটাই বাজারে যেটি পণ্যের মূল্য সেটি কিন্তু অনেকটা স্থিতিশীল রাখা যাবে। তবে আমরা খবর নিয়েছি যে মাছ মাংসের বাজারও কিন্তু এই সপ্তাহে স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে আরও নতুন করে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পায়নি। তমাল। হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা কুমিল্লার রাজগঞ্জ মাছের বাজারে যেতে চাই। সেখানে বড় সাইজের মাছ দেখতে এবং কিনতে ভিড় করছেন ক্রেতা বিক্রেতারা। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান। জাহিদ। তমাল, এই যে আমি যেখানটা দাঁড়িয়ে আছি রাজগঞ্জ বাজার, এখানে কিন্তু আপনার প্রতিদিন সকালে কিন্তু আপনার ক্রেতা বিক্রেতার একটা সমাগম ঘটে থাকে। তো এক্ষেত্রে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, আপনার কুমিল্লা জেলা কিন্তু আপনার মাছ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সারা দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। গত অর্থ বছরেও কিন্তু এই জেলায় আপনার 2,47,000 মেট্রিক টন আপনার মাছ উৎপাদন করেছে। পাশাপাশি আপনার এই জেলার যে চাহিদা 1,46,000 টন, সেটা ছাড়িয়েও কিন্তু দ্বিগুণ মাছ উৎপাদন হচ্ছে, যেটা আপনার কুমিল্লা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে কিন্তু সরবরাহ করা যাচ্ছে। তো আজকে বাজারে এসে যেটা আমরা দেখতে পেয়েছি যে আপনার এখানকার যে বাজার, আপনার এখানে আপনার রুই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে আপনার 350 টাকা করে, এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে তেলাপিয়া 180 টাকা। এটা আসলে সবসময় স্বাভাবিক অবস্থায় থাকে বাজার। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু এটা কাঁচামাল, আপনার দেখা যায় যে বাজার ওঠানামা থাকলেও আপনার দামের ক্ষেত্রে খুব একটা পার্থক্য হয় না। 10 থেকে 20 টাকা ব্যবধানে মূলত আপনার দেশীয় যে মাছগুলো এগুলো বিক্রি হয়ে থাকে। তবে এর মধ্যে আপনার যেহেতু ইলিশ মাছ আপনার সচরাচর এই জেলায় আপনার পাওয়া যায় না, চাঁদপুর বা নোয়াখালী থেকে এখানে আসার পর মূলত ক্রেতাদের কাছে বিক্রি করে থাকেন। এই ক্ষেত্রে ইলিশ মাছের দামটা আপনার তুলনামূলকভাবে অন্যান্য মাছের চেয়েও একটু বেশি রয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আপনার কুমিল্লার যে মাছের বাজার, এই রাজগঞ্জ বাজার থেকে কিন্তু আপনার দেশের বিভিন্ন স্থানে আপনার সরবরাহ করা হচ্ছে, এবং মাছের দাম আপনার ওঠানামার মধ্যে রয়েছে। অন্যান্য নিত্যপণ্যের যে দাম আপনার স্থিতিশীল বা কখনো দেখা যায় অনেক বেড়ে যায়, তবে এক্ষেত্রে মাছের দামটা নিয়ন্ত্রণে রয়েছে বলে এখানকার বিক্রেতারা জানিয়েছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ তমাল। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গবাজারে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। তমাল, গতকালকে আগুন লাগার পর এখন পর্যন্ত বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা 25 ঘন্টা পার হয়েছে। 25 ঘন্টা পরও আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগুনের ধোঁয়া বের হচ্ছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও এখানে উপস্থিত রয়েছেন। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখবেন যে এখানে যে সাধারণ জনগণ তারা কিন্তু রাত পোহাবার পর থেকেই তারা এখানে ভিড় করছেন, এবং এখানে যে টিন শেড ভবনগুলো রয়েছিল, অর্থাৎ বঙ্গ মার্কেট যেটা, সেই বঙ্গ মার্কেটের যে টিন শেড ভবন, সেখানে কিন্তু বর্তমানে যারা এখানকার ব্যবসায়িকদের চেয়েও সাধারণ জনতা বেশি, যার কারণে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেকটা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যেহেতু আগুন এখনও ধোঁয়া বের হচ্ছে। এবং পাশে যে ভবনগুলো আছে, এখানে যে 4টা মেইন ভবন, সেই ভবনগুলো থেকেও কিন্তু এখনও ধোঁয়া বের হচ্ছে। তবে আমি যদি মোটা দাগে বলি, এখন কিন্তু আগুন নেই, আগুন দেখা যাচ্ছে না, তবে ধোঁয়া বের হচ্ছে প্রত্যেকটি ভবন থেকে। যে ভবনগুলোতে
মূলত কালকে আগুনের ভয়াবহতা দেখা দিয়েছে, অর্থাৎ আগুন লেগেছিল সেই ভবনগুলো থেকে এখন ধোঁয়া বের হচ্ছে। 25 ঘন্টা পরও সে ধোঁয়াটি বের হচ্ছে এবং সাধারণ মানুষ এখানে পুড়ে যাওয়া যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেখান থেকে তারা যে পোশাকাদি পাচ্ছেন, যেটি ভালো পাচ্ছেন সেটি কিন্তু নেওয়ার চেষ্টা করছেন। এবং যে টিন শেড ভবনগুলো আছে যেখানে যেখানে ধোঁয়া বের হচ্ছে, ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে তারা পানি দিয়ে ধোঁয়া নিবারণ করার চেষ্টা করছেন। এবং এছাড়া এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছেন। আমরা একটু জানার চেষ্টা করেছিলাম যে ঠিক কতটি ইউনিট কাজ করছেন আমরা ঠিক জানার চেষ্টা করেছিলাম, বাট তারা বললেন যে ফায়ার সার্ভিসের তারা ঠিক ক্রমান্বয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন এবং তাদের পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু এখানে কাজ করছেন। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঠিক রাতে যেমন আমরা দেখেছিলাম যে কোনো সামাজিক সংগঠনের লোকরা কাজ করছেন, তারাও কিন্তু এখানে কাজ করছেন। তবে মোটা দাগে বলা চলে যে এখন আগুন নিয়ন্ত্রণে, তবে এখানে এখনো কিন্তু ধোঁয়া রয়ে গেছে। তমাল। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গতকাল রাজধানীর বঙ্গবাজার মার্কেট আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে। এ বিষয়ে আজকের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। রাজশাহীতে ঘুষ নেয়ার অভিযোগে উপকর কমিশনার মহিবুল ইসলামকে আটক করেছে দুদক। দুদক কর্মকর্তা জানান, আয়কর পরিশোধের বিষয়ে মহিবুল ইসলামের সাথে যোগাযোগ করেন এক গাইনি চিকিৎসক। এ সময় 10 লাখ টাকা দাবি করেন তিনি। ওই চিকিৎসক অভিযোগ করলে আয়কর অফিসে অভিযান চালায় দুদক। টাকা সহ আটক করেন অভিযুক্তকে। তবে জিজ্ঞাসাবাদের সময় দুদক কর্মকর্তাদের সাথে ভবনের কর্মচারীদের হাতাহাতি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের সম্মানিত সিনিয়র সচিব মহোদয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়, ওনাকে আমি বিষয়টি অবহিত করেছি। আমার সদস্য কর প্রশাসন মানব সম্পদ ব্যবস্থাপনা, আমি তাকে বিষয়টি অবহিত করেছি। তারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেবেন সেভাবে আমরা আমাদের কার্যক্রম। উচ্চ হারে কর নির্ধারণের হুমকি দেন। এক পর্যায়ে তিনি করদাতাকে বলেন যে তাকে 60 লক্ষ টাকা ঘুষ দিলে তিনি তার খুব কম করে কর নির্ধারণ করবেন। তো এক পর্যায়ে সেটার রফা করে 50 লক্ষ টাকায় ঠিক হয়। আজকে প্রথম কিস্তির 10 লক্ষ টাকা প্রদান করলে আমরা তাকে হাতে নাতে গ্রেফতার করি। মহিলার নাম কি, ওনার নাম কি করে? নরসিংদীর 5 দোনায় আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতের ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে লালমিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। নেতাকর্মীরা জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান অনুষ্ঠানে গেলে কমিউনিটি সেন্টারটি তালাবদ্ধ দেখতে পান। পরে উত্তেজিত জনতা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাদের অভিযোগ, ইফতার মাহফিল পণ্ড করতে পুলিশ তালা লাগিয়ে দেয়। এ সময় অনুষ্ঠান চলাকালে মঞ্চে ওঠা নিয়ে নেতাকর্মীদের মাঝে হাতাহাতি শুরু হয়, যা দফায় দফায় সংঘটিত হয়। সাংবাদিকরা এ সময় ফুটেজ নিতে গেলে নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তারা। গোপালগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নবনির্বাচিত ও পরাজিত মেম্বার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত 30 জন। গতকাল বিকেলে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ জানে, গেল 24 মার্চ পরাজিত মেম্বার প্রার্থী কাবুল শেখের সমর্থককে মারধর করে বর্তমান মেম্বার জাহেদ শিকদারের সমর্থকরা। এর জের ধরে বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গেল 20 মার্চ গোপালগঞ্জ সদর উপজেলা দুর্গাপুর ইউনিয়ন সহ 6টি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার উন্নয়নের কথা শুধু মুখেই বলে, কিন্তু কাজে দেখাতে ব্যর্থ। তাই বঙ্গবাজারের আগুন নেভানোর ক্ষমতাও তাদের নেই। বিকেলে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে পুরো বঙ্গবাজার আজকে আপনার পুরোপুরিভাবে দুঃসাহত অবস্থা হয়ে গেছে, নির্বিষে যাওয়া অবস্থা। কি এমন কাজ, উন্নয়নমূলক কাজ করছে যে আজকে একটা আগুন নেভানোর মতো বিভাগ পর্যন্ত নাই। যে ফায়ার ব্রিগেড আছে, 40টি ফায়ার ব্রিগেডের গাড়ি কাজ করেও কিন্তু সেখানে আগুন হতে, অর্থাৎ দে আর নট টোটালি ইকুইপড, তারা সেভাবে আপনার উপযুক্ত নয়। লিচু ফলের মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের মোয়ালরা।
সমান্তরালভাবে চলছে বিক্রির কার্যক্রম। ব্যাপক চাহিদা থাকায় পণ্যটির বাণিজ্যিক চাষাবাদ বাড়াতে ঋণ সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। বিস্তীর্ণ লিচু বাগান, মুকুলে মুকুলে ছেয়ে গেছে গাছের ডগা, আর সেখানেই বাক্স বসিয়ে মধু সংগ্রহের কাজ করছেন চাষিরা। মৌয়ালরা বলছেন, লিচু ফুলের মধু স্বাদে ও গুণে অনন্য, তাই বাজার দরও পাওয়া যায় ভালো। আবহাওয়া ঠিক থাকলে এবার বিপুল পরিমাণ উৎপাদনের আশা তাদের। দাবি জানালেন ন্যায্য মূল্য নিশ্চিতের। বাংলাদেশে যতগুলো মধু উৎপাদন হয় এর মধ্যে প্রথম অবস্থানে থাকে লিচু। বৈশ্বিক আবহাওয়ার কারণে আমরা খুব একটা মধু পাচ্ছি না, এরপরেও 8 দিন পরে একটা টান হয়, আর এই এক টানে আমরা প্রায় মোটামুটি 1 থেকে 1.5 টন মধু আমরা সংরক্ষণ করি। এই বাগানে এবার 400টি বাক্স বসিয়েছেন মৌয়ালরা। তাদের সব ধরনের সহযোগিতা করছেন মালিক। এতে আমরা উপকার পাই যে মাছিটা আসাতে, খামার আসাতে পরিমাণটা খুব ভালো হয় লিচুর। আমরা খুব লাভবান হয়েছি এই মাছি আসাতে। সরাসরি মাঠ থেকে মধু সংগ্রহ করতে প্রতিদিনই ছুটে আসছেন অনেক ক্রেতা। ভেজালমুক্ত খাঁটি পণ্য কিনতে পারায় তৃপ্তি ঢেকুর তাদের কণ্ঠে। নিজে আসে দেখছি, আমি নিজে নিয়ে গেছি যে নিজে একবারে মৌচাক থেকে মধু পাওয়া যায়। বাগানে আসে দেখলাম মধু, আপনার মৌচাষীরা মধু সংগ্রহ করতেছে, এখানে মধু পিওর মধু। মধুর বাণিজ্যিক চাষাবাদ বাড়াতে ঋণ সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে বলে দাবি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের। ঠাকুরগাঁও জেলায় প্রায় 90 জন মৌচাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এর মধ্যে এখনও পর্যন্ত 35 জন মৌচাষী তারা বিভিন্ন জায়গায় মৌ চাষ করে থাকে। নিজ এলাকা থেকে, শুধু নিজের ডিস্ট্রিক্টে, ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে না, ওরা চলে যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার জেলায় 705 হেক্টর জমিতে আবাদ হয়েছে লিচুর। এর মধ্যে 25 হেক্টর জমিতে চলছে মধু সংগ্রহ কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দেশ 24 ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।